সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের ঈদ আড্ডায়। আজকে কথা বলবো ওয়ারফেজের জনপ্রিয় গিটারিস্ট সামির হাফিজের সাথে এবং জেনে নিব ওয়ারফেজের সকল গল্প। ঈদ মুবারক ভাইয়া, কেমন আছেন? ঈদ মুবারক, ভালো আছি। সেই সাথে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জানতে চাই ওয়ারফেজের যে জার্নিটা, এই জার্নিটার শুরুটা কোথা থেকে? এই জার্নিটা শুরু ছিল আমার একটা টোটালি আনরিলেটেড ডিফারেন্ট জার্নিতে। এটা ছিল আমার ফ্যামিলির সাথে কক্সবাজারে যাওয়ার একটা ট্রিপের সাথে। তো ওই ট্রিপে আমি প্রথম ওয়ারফেজ শুনি। তখন মাত্র ওয়ারফেজের থার্ড অ্যালবাম জীবনধারা এটা রিলিজ হয়। আর আমার মামা আর চাচাতো ভাই তারা এই ক্যাসেট কিনে পুরা রাইড ধরে জীবনধারার ক্যাসেট। যদি সামির ভাইয়ের কাছে জানতে চাই যে গিটার শেখা বা গিটারিস্ট হওয়ার যে ইচ্ছাটা, এটা কোথা থেকে আসলে? এটার জন্য কমল ভাই নিজেই স্বয়ং উনিই দায়ী। বিকজ ওই জীবনধারা অ্যালবামে ওনার কিছু লিড শোনার পরে আমি মিউজিকে তো ইন্টারেস্টেড হই এবং তখন আমি কিবোর্ড শেখা শুরু করি। কিন্তু কিবোর্ড দিয়ে কোনো মতেই দেখি ওই কমল ভাইয়ের মতো সাউন্ড আসেই না। ওইটার জন্য গিটার ওখানে ছিলাম 2 মাস। ওখানে আমরা 12টা সিটিতে গিয়ে শো করেছি। এটা একটা নট জাস্ট পার্সোনাল মাইলস্টোন, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ারফেজ নিয়ে একটা ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছি আমরা টু সেলিব্রেট দ্য ব্যান্ডস 40th ইয়ার অ্যানিভার্সারি। এই 40 বছরের যেই পথ চলা, সেটা যেভাবে শুরু হয়েছে আমাদের জন্য, এটা একটা আমরা যে বিশ্বের অন্য প্রান্তে গিয়ে এতগুলো শো করে এসেছি, এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। যখন থেকে আমি গিটার বাজানো শুরু করি তখনকার দেখা স্বপ্ন যে একদিন পুরো বিশ্ব ঘুরবো আর বাজাবো, কিন্তু এটা এই ওয়ারফেজের থ্রুতেই আমার এটা বাস্তবায়ন হয়ে গেছে। সেই সাথে এই যে পুরো বিশ্ব ওয়ারফেজকে ভালোবাসে, এই ভালোবাসাটা যখন পুরো বিশ্বের কাছ থেকে পান, কি অনুভূতিটা? জন্মের আগেও তাদের 30 বছরের কনসার্টের সময় আমি বাজিয়েছি, আমার বয়সও তখন 30 হয়নি। ওয়ারফেজ যে সেই ছোটকাল থেকেই শুনে আসছি, এটা যে কোনো গিটারিস্টের ড্রিম যে সে বড় হয়ে ওয়ারফেজে বাজাবে। এটা দ্যাটস দ্য আলটিমেট জব ফর আ গিটার প্লেয়ার ইন বাংলাদেশ। তো এটা যখন হচ্ছে এবং ওয়ারফেজের এই ফোর্সটা, এটাতে যে আমি কন্ট্রিবিউট করতে পারছি, আমি যে ব্যান্ডকে হেল্প করছি বা বাজাচ্ছি আমার গিটার প্লেইং দিয়ে, এটা অতুলনীয়। কখনো কি ভেবেছিলেন যে ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখেছেন ওয়ারফেজের গিটারিস্ট হবেন, এটা যে বাস্তবে রূপান্তরিত হয়েছে, এটা কি ছোটবেলায় কখনো ভেবেছিলেন? না না না, আমার কখনো অ্যাম্বিশন এত বড় ছিল না। আমার এত শখ ছিল না। আমি যখন গিটার যখন বাজানো শুরু করি, তখন আমি শুনতাম ব্যান্ডস লাইক অর্থহীন, আর্টসেল, তারপরে ব্ল্যাক ক্রিপ্টিক ফেট, আরও অনেক ব্যান্ডই ছিল। বাট এই
দুর্দান্ত গিটারিস্ট ছিলেন অনি হাসান। উনি দেশে ছিলেন না, এর জন্য আমাকে ব্যান্ড বলেছিল রেকর্ড করতে, সো আমি রেকর্ড করে দিয়েছিলাম। সো তো গানটার প্রথম ড্রাফটটা অ্যাকচুয়ালি আমার হাত থেকে আসে। এটা এটা আমার জন্য একটা লাইক পার্সোনাল, আমি কাউকে বলি না এটা কখনো, বাট আমার একটা ভিক্টরি যে আমি ওয়ারফেজের একটা গানে ওর ওয়ারফেজকে হেল্প করতে পারছি। পরে ওই ওই জিনিসটার উপর বেস করে অনি, কমল ভাই, ওনারা বাকিরা সবাই ওটার উপর দিয়ে গানটা করে করা হয়। ওটাতে আমার একটা সোলো ছিল, ওটা পরে আর হয় নাই, কিন্তু ওই সোলোটা আমি এখন লাইভে বাজাই। এটা যে সেই মোমেন্টে হয় নাই, এটা নিয়ে কোনো আক্ষেপ বা কোনো মনে হয় যে ওটা ওই মুহূর্তে হতে পারতো, হুম। ওটা আপনি করেছেন একটা কাজ, তো জি। ওটা যে গেল না বা এটা হয় নাই, এটার কারণ কি ছিল বা এটা আপনার পরবর্তীতে কি মনে হয়েছিল যে এটা? ওয়েল, তখন অ্যাট দ্য টাইম আমি ভালোই মর্মাহত ছিলাম, বাট লাইক আই সেড, তখন ব্যান্ডের পার্মানেন্ট মেম্বার ছিল অনি হাসান, আমি ছিলাম না। সো তার কমপ্লিট রাইট আছে যে তার প্লেইং অ্যালবামে থাকুক, এবং এটা অবভিয়াসলি ব্যান্ডের সাইড থেকে দেখলে, আমি যদি ব্যান্ডের মেম্বার হইতাম আমিও প্রবলি সেম কথাই বলতাম, যে ব্যান্ডের গিটারিস্ট এখন তার বাজানি না থাকবে। আমাকে বাজাতে বলা হয়েছিল বিকজ সে তখন বিদেশে যাওয়া আসার মধ্যে ছিল, অ্যাভেলেবল ছিল না, কাজ করার জন্য ওনাদের হেল্প লাগতো, আমি তখন হেল্প করে দিছি। আরেকটা গান আছে, গানটার নাম হলো আপনাদের ওয়ার্কপ্লেসে কোনো গান নতুন করে আপনারা রিলিজ করছেন কিনা, অথবা আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা স্পেশাল? আমরা কোনো নতুন কোনো গান এই মুহূর্তে করছি না, কারণ আমরা এখনো ওয়ের ট্রাইং টু রিকভার ফ্রম দ্য ওয়ার্ল্ড ট্যুর। ইউএসএ তে 2 মাস ছিলাম, তারপর এসে 2 মাস কাটতে না কাটতে আবার অস্ট্রেলিয়াতে গেলাম, 1 মাস কাটিয়ে আসলাম। টোটাল জিনিসটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, এবং আমরা এখন ওটা থেকে রিকভার করছি। নতুন কোনো গান দর্শক ওয়ারফেজ থেকে কবে শুনতে পাচ্ছে? আম, খুব শীঘ্রই পাবে, এই এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই আসবে। আমরা রাইট নাও পথ চলা টু একটি কম্পিলেশন অ্যালবাম করছি, যেখানে আমাদের আরো আগের যেসব হিট গান এগুলো আমরা রিক্রিয়েট করছি। আই উড সে আমাদের ফেভারিট গান যেগুলো আমরা ওগুলো রিক্রিয়েট করছি। আমি জানতে চাই, একজন মিউজিশিয়ান হিসেবে অনেক মিউজিশিয়ান আছে
আমার মিউজিকটার ভ্যালুটা আরো অনেক বেশি ছিল, এখন মিউজিকটা আরো অনেক ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। একদম। এবং সোশ্যাল মিডিয়ার জন্য সবার অ্যাটেনশন আসলে অনেক আহত হয়ে আছে। অনেকেই আমি দেখছি যে একটা গান পুরোটা শুনবে, ওইটার অ্যাটেনশন ধরে রাখার মতো ক্যাপাসিটি নাই। আমার নিজেরই মাঝে মধ্যে এমন হয়, ধরে এতক্ষণ ধরে কে গান শুনে, এরকম মনে হয়। তো আমরা এখন আসলে একটা টোটালি অন্যরকম একটা সময় দিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে দিয়ে মিউজিক করাটা আমি মনে করি একটা অন্যরকম চ্যালেঞ্জ, এবং আই লুক ফরওয়ার্ড টু ডুইং মোর উইথ দ্যাট। এটাই পারফর্ম করছে, এটা অ্যাজ লং এজ দে টেক পারমিশন ফ্রম দ্য ব্যান্ড অ্যান্ড কোনো প্রকার পোস্ট করার আগে যদি আমাদেরকে শোনায় নেন, আমাদের যদি ভালো লাগে আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই এটাতে। আর কপিরাইটের ইস্যুটা আসলে অন্য জায়গায়, সেটা হলো কেউ যদি আমাদের কম্পোজ করা কোনো কিছু নিয়ে নিজের গান বলে চালায় দেয়, ওইটা ইস্যু। এটা আই ডোন্ট থিঙ্ক আ লট অফ পিপল ডাজ এনিমোর। এটা কয়েকদিন আগে ইস্যু ছিল, এখন দর্শক বিদায় নিচ্ছি আজকের ঈদ আড্ডা। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে।